মল্লিক সাইডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জাতীয় বাজেট 2025-26-এর উপর একটা সমন্বিত বিশ্লেষণ করছি। যে বাজেটটা আজকে প্রস্তাবিত হয়েছে, সেই বাজেটের উপরে আহ, একটু তাড়াতাড়ি করে এই ভিডিওটা তৈরি করা। তো এখানে যদি দেখি আমরা, জাতীয় বাজেট 2025-26-এর জন্য প্রস্তাবনার মূল বিষয় ছিল বাজেটের কিছু উদ্দেশ্য: অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ। আর বাজেটের উদ্দেশ্য ছিল জাতীয় বাজেটে যাতে 25-26-এর প্রস্তাবনার মূল বিষয়গুলো তুলে ধরা হবে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য একটি রূপরেখা প্রদান করবে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত করে যাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ থাকবে। আর সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আহ, এই বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এখন যদি আমরা দেখি বাজেটের পরিমাণ ও অর্থনৈতিক অবস্থা কিরকম, তাহলে বাজেটে আজকে টোটাল 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করা হয়েছে, যেটা জিডিপির 12.7%। 2025-26 অর্থবর্ষের বাজেট বাজেট জিডিপির 12.7%। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.5%। আর এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা যে ধাপসমূহ, সেটার জন্য কর সংগ্রহ পদ্ধতি, নতুন কর অন্তর্ভুক্তি, কর নীতিমালা সংস্কার, প্রযুক্তি ব্যবহার এবং রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিতকরণ করা হয়েছে, যাতে রাজস্বটা বাড়ানো যায়। সেই জন্যেই ওনারা বাজেটের মধ্যে সুস্পষ্ট একটা আহ, এই কর সংগ্রহ নীতি, নতুন কর অন্তর্ভুক্তি, কর নীতিমালা সংস্কার এবং প্রযুক্তি ব্যবহার সহ রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিতকরণের জন্য আলোচনা করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় বাজেটের 2025-26-এ বাজেটের উদ্দেশ্য ছিল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নীতির ভিত্তিতে একটা সমাজ গঠন করা। এটা কিন্তু আজকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এই জিনিসগুলো খুবই জোর দিয়ে বলেছেন। আর আরেকটা জিনিস ছিল অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করা হয়েছে। আর রাজস্ব লক্ষ্যমাত্রা, যেহেতু বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত অনেক কম, তাই আগামী অর্থবর্ষের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,66,000 কোটি টাকা। আর সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুবকদের দক্ষতা উন্নয়ন, স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি করতে ও কাজ করার কথা বলা হয়েছে এবং তরুণ উদ্যোক্তা গঠনের জন্য নতুন তহবিল গঠনের প্রস্তাবনা করা হয়েছে। আর ভ্যাট নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে ভ্যাট হার যেটা 15% আছে, সেটা তার বেসিসে রিটার্ন প্রক্রিয়া, আমরা যে মান্থলি ভ্যাটের রিটার্ন জমা দিই, সেটার সহজীকরণ করার উপরে জোর দেওয়া হয়েছে। আর এতে ব্যবসায়ীদের সুবিধা হবে, নতুন নীতির ফলে ব্যবসায়ীদের জন্য কর পরিশোধের প্রক্রিয়া আরো সহজ হবে ওনারা বলেছেন। যেহেতু এটা ইআরপি সফটওয়্যারের সাথে লিঙ্ক করার ব্যাপারে ওনারা একটা দিক নির্দেশনা দিয়েছেন ব্যাটের মধ্যে। আর ব্যাট নীতির প্রভাব কি হবে? ব্যাট নীতির পরিবর্তন ব্যবসায়ী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। এছাড়া কাস্টমস প্রক্রিয়ার উন্নয়নের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। দ্রুত পণ্য ছাড়ের ক্ষেত্রে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাস্টমস প্রক্রিয়া অনুসরণ করার বিষয়ে বলা হয়েছে। বৈশ্বিক বাণিজ্যকে যাতে প্রতিযোগিতামূলক অবস্থা নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এছাড়া আয়কর, ভ্যাট এবং কাস্টমস প্রত্যাবর্তন সারসংক্ষেপ, যে আয়করের পরিবর্তন করা হয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে। এটা বলা হয়েছে ইয়েতে, যাতে এটার অর্থাৎ সামনের থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটা যাতে অনলাইন বেসিসে করা যায়, এটার দিক নির্দেশনা দিয়েছে এবং সে অনুযায়ী যাতে আইনের সংস্কার হয় সেই বিষয়ে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এই স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য 134 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘাটতি দেখা যাচ্ছে কি, বর্তমান বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা, যেটা জিটিভির 3.6%। যেটাতে অর্থনৈতিক প্রভাব পড়বে, ঋণের প্রভাব 20.20%। আর 134 কোটি টাকা রাজস্ব বাড়াতে রাজস্ব
সংগ্রহ বাড়াতে এনবিআর এর যে কার্যক্রম অটোমেশনের জন্য 134 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর খাতভিত্তিক অগ্রাধিকার শিক্ষা ও স্বাস্থ্য, শিক্ষার জন্য বাজেট হচ্ছে 47,563 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ হচ্ছে 41,908 কোটি টাকা। প্রাথমিক শিক্ষার বাজেট হচ্ছে 35,403। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে 12,678 কোটি টাকা। আর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে 4,166 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি ও পরিবেশ খাতে বাজেট বরাদ্দের ধাপ হচ্ছে কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তি ব্যবহার, টেকসই উন্নয়ন। তাহলে কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে খুব জোর দেওয়া হয়েছে, যেখানে কৃষি খাতের উন্নয়ন হবে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণের ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে বাজেটে। আর যাতে কৃষকরা এবং পরিবেশের ক্ষেত্রে যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় এবং সরকার যাতে টেকসই উন্নয়নের জন্য নীতি গ্রহণ করতে পারে। আর বাজেটে ভারসাম্য চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আয় ব্যয়ের বাংলাদেশের বাজেট ভারসাম্য রক্ষার জন্য আয় ব্যয়ের ব্যবধানটা হচ্ছে একটা প্রধান চ্যালেঞ্জ। আসলে আমরা যদি বাজেটটা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ঘাটতি বাজেটটা পূরণ করতে হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল সোর্স থেকে। সেই জন্যেই এটা আসলে আয় ব্যয়ের ব্যবধানটা বেশি যেটা থাকবে, সেক্ষেত্রে এটার উপরে অনেক জোর দেওয়া হচ্ছে। আর ঋণ ব্যবস্থাপনা উন্নত করার জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী লোন, যে লিজ ক্লাসিফিকেশন এবং প্রভিশন সিস্টেম গ্রহণ করা হয়েছে। বাজেট ভারসাম্য রক্ষার জন্য বিদেশি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ যাতে আমাদের বিদেশি যে ঋণটা নিই সে যে ঘাটতিটাকে সেটা দুইভাবে হয়, একটা লোকাল ব্যাংক থেকে একটা বিদেশি লোনের উপরে। তো বিদেশি লোনটা যাতে নিয়ন্ত্রণ থাকে সে ব্যবস্থা নেওয়ার জন্য আলোকপাত করা হয়েছে, তাহলে আমাদের বাজেটটা ভারসাম্য হবে। এই ছিল আজকের আয়োজন। আশা করি আমাদের এই আয়োজন ভালো লাগবে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট পাবেন। ধন্যবাদ সকলকে।